স্রোত সার্থকের সংসার জীবন যে এত তাড়াতাড়ি থমকে যাবে সেটা কোনোদিনও কল্পনা করতে পারেনি স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন সার্থকের এই অ্যাব্রড চলে যাওয়ার সিদ্ধান্তটা শুনতে পাই, ঠিক সেই সময় স্রোতের চরম ধাক্কা লাগা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনি যে আমার থেকে পালিয়ে বেড়ানোর জন্য এই সিদ্ধান্তটা নিয়েছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও আমি একবার প্রিন্সিপাল স্যারের কাছ থেকে গোটা বিষয়টা শুনতে চাই যে আপনি নিজে যেচে পড়ে এই সিদ্ধান্তটা তার দিকে ছুড়ে দিয়েছেন কিনা। যদি সেটা হয় তাহলে আমি নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে অন্তত আপনি এই দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে নিজেকে পিছিয়ে নেবেন। অন্যদিকে বাড়ি ফেরা মাত্রই স্রোত অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে কেন আমি এত করে কাঁদছি, যেখানে কি না আমার অপোজিটের সাইডের মানুষটা আমার জন্য বিন্দুমাত্র কোনো ফিলিংস নেই, আমাকে বিন্দুমাত্র ভালোবাসে না, আমার থেকে রীতিমতো পালিয়ে যাওয়ার জন্য এই রকম একটা বড় প্ল্যান করেছে। তা সত্ত্বেও আমি হ্যাংলার মতন কেন ওনার প্রেমে এতটা মশগুল হয়ে পড়েছি যে আমি ওনাকে ছাড়া কোনো কিছু ভাবতে পারছি না, যেখানে কিনা আমি স্পষ্টরূপে বুঝতে পারছি যে উনি আমাকে ভালোবাসে না, আর উনি কোনো দিনও আমাকে ভালোবাসতে পারবে না, বিধায় উনি চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আমি খুব ভালো করে জানি সার্থক স্যার যে আপনি 1 বছরের শুধু একটা লিমিট বেঁধে দিয়েছেন, আপনি 1 বছর বাদেও আসবেন না, কারণ আপনি হয়তো 1 বছর বাদে আসলেও আসতে পারেন, কিন্তু সেটা শুধুমাত্র আমাদের সম্পর্কটাকে ছিন্ন করার জন্য, এছাড়া কোনো কিছুই না। অন্যদিকে সার্থক ডিনার করার সময় যখন সার্থকের বাবাকে ওর অ্যাব্রড চলে যাওয়ার সিদ্ধান্তটা জানায়, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে স্রোত এই বিষয়টা তুই আগে থেকে জানতিস, তুই আমাকে জানানোর প্রয়োজন বলে মনে করিস নি। তখন স্রোত বলতে থাকে যে আমি কেন জানাতে যাবো বলো তো বাবা, যেখানে কিনা তোমার ছেলে স্বয়ং নিজে একাই এই সিদ্ধান্তটা নিয়েছে, তাহলে তো তোমার ছেলেরই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তোমাকে জিনিসটা জানানোর। তখন সার্থকের বাবা বলতে থাকে যে তুই ভিসা থেকে শুরু করে সব কিছু অ্যাপ্লাই করে ফেলেছিস। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে হ্যাঁ কেন বাবা, তুমি এই প্রশ্নটা কেন করছো। তখন সার্থকের বাবা বলতে থাকে যে কেন, তুই কি নিজের একার ভিসার জন্যই অ্যাপ্লাই করে দিয়েছিস, তুই স্রোতকে সঙ্গে করে নিয়ে যাবি না? কারণ হাজারো ও এখন তোর স্ত্রী, তোর খারাপ ভালো যাই হয়ে যাক না কেন সব কিছুর মধ্যে ওরও তো একটা অধিকার আছে, আর ও তো তোর সঙ্গে যাবে তাই না? কারণ এখন বিয়ে হয়ে গিয়েছে, তার থেকে বড় কথা যে তোর এখন পিছু টান আছে, তুই সব কিছু থেকে দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারিস না। সার্থক তখন বলতে থাকে যে বাবা আমি কিসের দায়ভার এড়িয়ে যাচ্ছি বলো তো, আমি তো যথারীতি সেখানে বসেও খবরাখবর নিতে পারবো স্রোতের, তাই না? আর আমি আমার ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে আমি স্রোতের ক্যারিয়ারটা যদি এরকম করে বিষিয়ে দিই, তাহলে আর যাই হোক কেন আমি নিজেকে অপরাধ বোধে ভোগাবো ছাড়া কোনো কিছুই হবে না। প্লিজ বাবা, এখন তুমি আমার উপরে জোর খাটিয়ে অন্তত স্রোতকে আমার সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করো না, প্লিজ আমি তোমাকে সাহায্য করে অনুরোধ করছি। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে তাহলে বালাই ষাট, এই মেয়েটাকে এরকম করেই স্বামী ছাড়া একটা বছর কাটিয়ে দিবে, তারপরে 1 বছর বাদে তুই আসবি, আসার পর তোদের সম্পর্ক সমীকরণটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তুই একবারে ভেবে দেখেছিস? তখন সার্থক মনে মনে বলতে থাকে যে কোথায় গিয়ে দাঁড়াবে, 1 বছর বাদে তো আমাদের ডিভোর্সের ডেটই ফাইনাল হয়ে যাবে, তখন শুধু আসবো, ডিভোর্সটা দিব, আর চিরতরে স্রোতকে আমার কাছ থেকে মুক্তি দিয়ে দিব। অন্যদিকে স্রোত বলতে থাকে যে পিসিমণি তোমরা শুধু শুধু তাকে বকাঝকা কেন করছো বলো তো, হাজার হোক সে তো আমার পেছনে পেছনে নিজে গোটা লাইফটা বরবাদ করে দিতে পারে না, তাই না? হাজার হোক তার জীবনে এসে আমি যে পরিমাণে ক্ষতিটা করেছি, তার থেকে বড় আর কোনো রকম কোনো ক্ষতি আর হতে পারে অন্য কারো জীবনে বলতো? তখন সার্থক বলতে থাকে যে স্রোত তুমি কী সব বলছো বলো তো, আমি কি এটা একবারও বলেছি? তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলবো।